আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। রাইটিংয়ের ফাউন্ডেশনাল ব্যাপারগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেন এবং তারা জানতে চান। সেই কারণেই আজকে আমরা নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। সেই ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখব। আপনারা অনেকেই পথের পাঁচালীর গল্প পড়ে থাকবেন। পথের পাঁচালীর যে গল্প, সেই গল্প প্রথমে শুরু হয় কি দিয়ে? ইন্দির ঠাকুরন দিয়ে। প্রথমে একটা গ্রামের বর্ণনা থাকে, তারপর ইন্দির ঠাকুরনের বর্ণনা থাকে। ঠিক কী কারণে এভাবে আসলে পথের পাঁচালী লেখা শুরু করা হয়েছে? দেখুন, এখানে আমরা দি আর্ট অফ বিগিনিং নিয়ে আজকে আলোচনা করব। দি আর্ট অফ বিগিনিং, এখানে আমরা একজন বিখ্যাত লেখক গুন্টার গ্রাস নিয়ে আলোচনা করব। গুন্টার গ্রাসের বিখ্যাত বই টিনড্রাম, যেটা নোবেল প্রাইজ পেয়েছে। তিনি বলছেন যে কিভাবে মানুষের গল্প লেখা উচিত। লুক অ্যাট দ্য কোটেশন, আই শ্যাল বিগিন ফার অ্যাওয়ে ফ্রম মি, ফর নো ওয়ান what to tell the story of his life who hasn't the patience to say a word or two about at least half of his grandparents before plunging into his existence. কত সুন্দর কোটেশন! মানে তিনি ফিউচার রাইটারদেরকে বলে যাচ্ছেন যে আমি একটু দূর থেকে শুরু করব, একটু দূর। কত দূর? বলছে যে একজনের গল্প বলা শুরু করা উচিত না। ফর নো ওয়ান ওয়াট টু টেল, নো ওয়ান শুড টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ হু হ্যাজন্ট দ্য পেশেন্স, যারা এইটুকু ধৈর্য নাই। কোন ধৈর্য? টু সে আ ওয়ার্ড অর টু অ্যাবাউট অ্যাট লিস্ট হাফ অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ তার দাদা দাদি অথবা নানা নানির যে কোনো একজনের কথা, দুই এক কথা যে বলতে পারে না গল্পের শুরুতে, তার গল্প বলা উচিত না। যে একেবারে নিজেকে দিয়েই গল্প শুরু করতে হবে এমন না, বরং গল্পটা শুরু করতে হবে একটু দূর থেকে। অর্থাৎ আপনি যদি আত্মজীবনী লিখতে চান, আপনাকে কোথা থেকে গল্প লিখতে হবে? আপনাকে আত্মজীবনীর জন্য গল্প লিখতে হবে একটু দূর থেকে। কত দূর? অ্যাটলিস্ট আপনার দাদা দাদি অথবা নানা নানির যে কোনো একজনের গল্প দিয়ে আপনার এক্সিস্টেন্সের কাছাকাছি চলে আসতে হবে। অর্থাৎ শুরু করতে হবে কোথা থেকে? গ্র্যান্ড প্যারেন্টস থেকে। দেন প্লানজিং ইনটু ইয়োর ওন এক্সিস্টেন্স। তারপর নিজের যে বর্ণনা, তারপর সেই প্রধান যে ক্যারেক্টার, তার যে বর্ণনা, সেটা শুরু করতে হবে। তার মানে হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে গেলে, যে কোনো লেখার বিগিনিং লিখতে গেলে একটু দূর থেকে শুরু করতে হয়। কত দূর? ওই যে গ্র্যান্ড প্যারেন্টস পর্যন্ত। ঠিক আছে, আশা করি গ্রেট রাইটারের এই কথাটা আপনার মনে থাকবে। আজকে আমরা শিখবো যে একাডেমিক রাইটিং বা নন একাডেমিক যে কোনো ধরনের রাইটিং, যেটাকে আমরা ক্রিয়েটিভ রাইটিং বলছি, সেই রাইটিংয়ে আমরা কীভাবে ইন্ট্রোডাকশন লিখব। ঠিক আছে, অলরেডি কোটেশন দিয়ে আমরা বুঝতে পেরেছি কীভাবে রাইটিংটা শুরু করতে হবে। এই কোড দিয়ে কী বোঝানো হয়েছে? দিস ইজ কল ফানেল অ্যাপ্রোচ টু রাইটিং introductions, starting with broad context before narrowing to your specific topic. অর্থাৎ আমরা একটা ফানেল কথা চিনি না? এভাবে ফানেল থাকে, দেখবেন আমরা যখন তেল ঢালি সেটা এরকম একটা ফানেল থাকে না? এই ফানেল এখান দিয়ে তেল পড়ে, সো তেলটা আমরা এখান থেকে ঢালি এবং আস্তে আস্তে তেলটা কি করে, এরকম একটা ফানেল থাকে, যে ফানেল দিয়ে তেলটা এই মুখ দিয়ে প্রবেশ করে। এই যে মুখ দিয়ে থাকে, এটাকে আমরা বলি থিসিস স্টেটমেন্ট। নামগুলো কঠিন লাগতে পারে, বাট আপনাকে যদি একাডেমিক রাইটিংয়ে ভালো করতে হয়, তাহলে এই নামগুলো জানার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কিভাবে লিখতে হয়। অর্থাৎ আমরা সাধারণত ইন্টারমিডিয়েট পর্যন্ত বা কলেজ স্কুল লেভেলে যে ধরনের রাইটিং করে থাকি, সেটাতে কি করি, আমরা মুখস্থ করি। এবং অনেক ক্ষেত্রেই যে এক্সাম্পলগুলো এসব বইয়ে থাকে, সেটা কোনোটাই একাডেমিক রুল মানে না। ফলে আমরা যখন হায়ার স্টাডিজ বা যে কোনো ধরনের বিসিএস এক্সাম, যে ধরনের পরীক্ষা দেয়, একাডেমিক এক্সাম দিই, তখন আমরা কিন্তু ধরা খাই আর কি। যতই ভালো লিখি, আমরা মার্কস পাই না। কেন? কারণ হচ্ছে একাডেমিক রাইটিংয়ের যে নিয়মগুলো রয়েছে, সেগুলো আমরা কেউ ফলো করি না। সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। কীভাবে আমরা ইন্ট্রোডাকশনটা লিখব? খুবই ছোট একটা ব্যাপার, আবার খুবই কঠিন। প্রথমে বলা হচ্ছে যে আসলে একটা এফেক্টিভ ইন্ট্রোডাকশন কী কী কাজ করে। ফার্স্ট, গুড ইমপ্রেশন অন রিডার। একজন পাঠক বলতে আপনার যদি পরীক্ষা হয়, তাহলে এক্সামিনার প্রথমে যে লেখাটা পড়ে, সেই লেখা হচ্ছে ইন্ট্রোডাকশন, তাই না? আমরা ফার্স্ট ইমপ্রেশনের কথা শুনেছি, দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথম দেখা, প্রথম দৃষ্টিতে যেটা ভালো লাগে সেটা সবসময় মনে রাখে, তাই না? মুঝে নায় না মিলায়কে। তো প্রথম দৃষ্টিতে যেটা ভালো লাগে সেটা সবসময় ভালো লাগে। প্রথম দৃষ্টিতে অনেকের প্রেমও হয়। সো লেখাটার ক্ষেত্রে অনেক লেখায় আসলে প্রথমে আপনার আই ক্যাচি হলে সেটা আপনাকে টানে আসলে। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা ইন্ট্রোডাকশনের ভেতরে কি থাকবে? ইন্ডিকেট স্ট্রাকচার অফ রাইটিং। এটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমাদের অনেকেরই ধারণা নাই স্ট্রাকচার অফ রাইটিং কী জিনিস। ধরেন ইন্টারমিডিয়েটের এক ধরনের প্রশ্ন এখন আসা শুরু করেছে, যে বিভিন্ন টাইপস অফ প্যারাগ্রাফ, কোনোটা আর্গুমেন্টেটিভ,
কোনোটা ডেসক্রিপটিভ, কোনোটা লিস্টিং, কোনোটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। অর্থাৎ এই রাইটিংটা কী ধরনের রাইটিং সেটা এখানে আসলে বোঝা যায়। অর্থাৎ আপনি একটা আর্গুমেন্টেটিভ রাইটিং লিখছেন, আপনি জানেন ব্যাংকে আর্গুমেন্টেটিভ রাইটিং আছে, সেটার স্ট্রাকচার ডিফারেন্ট। আপনি যদি ডেসক্রিপটিভ রাইটিং লেখেন সেটার স্ট্রাকচার ডিফারেন্ট। আপনি যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট লেখেন সেটারও স্ট্রাকচার ডিফারেন্ট। আবার আপনি কয়টা পয়েন্ট আলাপ করবেন সেই পয়েন্টগুলো কিন্তু ইন্ট্রোডাকশনে থাকতে হয়। আমাদের অনেকেরই অভ্যস্ততা আছে, আমরা বিসিএস কোশ্চেন এভাবে পয়েন্ট আকারে লিখি, কিন্তু মনে রাখবেন এই পয়েন্টগুলো কিন্তু সম্পূর্ণ একাডেমিক রাইটিংয়ে লেখা নিষিদ্ধ। বরং এই পয়েন্টগুলো আমরা এটাকে বলি প্রি রাইটিং, অর্থাৎ ব্রেন স্টর্মিং। আমরা আইডিয়াকে নোট করার জন্য এগুলো ব্যবহার করি, কিন্তু আপনি মূল প্রাবন্ধিক কোনো প্রবন্ধের ভেতরে এরকম পয়েন্ট আকারে দেখছেন? বরং প্রবন্ধের ভিতরে আপনাকে ডিটেইলে লিখতে হয়, ফলে এরকম পয়েন্টিং করার কোনো সুযোগ নেই। এই যে মেইন পয়েন্টগুলো, এইগুলো একসাথে লেখার নামই হচ্ছে ইন্ডিকেটেড স্ট্রাকচার অফ রাইটিং। অর্থাৎ আমরা একটা রাইটিংয়ের ভেতরে কী কী লিখব এবং কিভাবে লিখব। ধরেন আপনি একটা পয়েন্ট ইন্ট্রোডাকশনে ফার্স্টে মেনশন করেছেন, তার মানে হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা ওই, যদি আপনি একটা এসে লেখেন তাহলে প্রথম প্যারাগ্রাফটা ওই প্রথম পয়েন্ট নিয়ে ডিল করবে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেইন করবে। ওকে, প্রোভাইড কনটেক্সট ফর টপিক, অর্থাৎ আমরা এই টপিকের কোন কোন বিষয়ে কথা বলবো সেটা জানাবে। এবং এস্টাবলিশ ক্রেডিবিলিটি, অর্থাৎ আপনি এখানে একজনের প্রমিস করবেন। কী ধরনের প্রমিস? যে আমরা টোটাল এসেতে বা টোটাল থিসিসে বা টোটাল প্যারাগ্রাফে কী নিয়ে আলাপ করব। প্যারাগ্রাফেও কিন্তু এক ধরনের ইন্ট্রোডাকশন আছে, এটাকে বলে টপিক সেন্টেন্স, নাম আলাদা কিন্তু ব্যাপারটা একই। আবারও মনে রাখতে হবে যে এখানে ইন্ট্রোডাকশন বলতে শুধু এসে বোঝানো হচ্ছে এমন না। যে কোনো ধরনের একাডেমিক রাইটিং লাইক ডিজার্টেশন, থিসিস অর এনিথিং, এনি কাইন্ড অফ একাডেমিক রাইটিং, সেটাতে নাম আলাদা হতে পারে, অ্যাবস্ট্রাক্ট বলতে পারেন আপনি, এখানে হয়তো ইন্ট্রোডাকশন বলে, কোথাও টপিক সেন্টেন্স বলে, মানে মূল ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস, লেখার কায়দা একই। সো আপনাকে কী কী করতে হবে টু রাইট আ গুড ইন্ট্রোডাকশন? ফার্স্ট অফ অল টপিক ডিসক্রিপশন। আপনি যে টপিক নিয়ে কথা বলছেন সেই টপিকের ডিসক্রিপশন দিতে হবে। অনেকেই প্রশ্ন পড়ে না, ধরেন পরীক্ষায় প্রশ্ন আসলো দ্য রোল অফ মিউজিক ইন সোসাইটি, তো একজন মিউজিকের হিস্ট্রি লিখে দিল, কিন্তু পরীক্ষার প্রশ্ন কি কিওয়ার্ডে ছিল রোল অফ মিউজিক। আপনি দেখবেন বিসিএস এই ধরনের প্রশ্ন এসেছে, অথবা মিউজিক অ্যান্ড সোসাইটি, অর্থাৎ মিউজিকের ইম্প্যাক্ট কী সোসাইটিতে। তার মানে কোশ্চেনটা আগে পড়তে হবে, অ্যান্ড কোশ্চেনে কিওয়ার্ড যেগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো মার্ক করতে হয় যে এই কিওয়ার্ডের ভেতরে আমরা কোন কোন পয়েন্টে কথা বলতে পারি। আমাদের অনেকেরই ধারণা, ধরেন আপনার ছোটোবেলায় এক ধরনের গল্প ছিল যে আমরা সবাই গরুর রচনা মুখস্থ করে যেতাম, একদিন পড়ছে নদীর রচনা। তো একজন কী করছে, গরুটা নদীর পাশে ঘাস খাচ্ছিল, দেন ওটা পড়ছে নদীর ভেতরে। দেন গরুর 4টি পা আছে, 3 নাক আছে, লেজ আছে, বর্ণনা শুরু। ফলে আমরা যেটা করি মূল টপিক থেকে সরে যায়। এটা যাতে না সরে যেতে পারি এই জন্য আমাদেরকে টপিক ডিসক্রিপশন দিতে হয়। আমি একটু পরে এটা ডিসকাস করবো কীভাবে দিতে হয়। অ্যান্ড প্রবলেম স্টেটমেন্ট, যদি কোনো প্রবলেম থাকে, অর্থাৎ এটাকে প্রবলেম সলিউশন এসে যদি পরীক্ষায় পড়ে সেক্ষেত্রে প্রবলেমটা কি আইডেন্টিফাই করতে হয়। যেমন আমাদের ট্রাফিক জ্যাম নিয়ে যদি কোশ্চেন করে সেটা কজ অ্যান্ড এফেক্ট হতে পারে, প্রবলেম অ্যান্ড সলিউশন হতে পারে। যদি আপনাকে জিজ্ঞেস করে যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কী কী প্রবলেম হয়, আবার ট্রাফিক জ্যামের ফলে কী কী প্রবলেম হয়, অর্থাৎ এটার এফেক্ট কী এবং এই এফেক্টের আবার সলিউশন, এটাকে এফেক্ট সলিউশন বলে। ধরুন আপনার ট্রাফিক জ্যামের কারণে মানুষ কী কী সাফার করে, এই সাফারটা আমরা কীভাবে মিনিমাইজ করতে পারি। পরীক্ষা যদি প্রশ্ন এরকম হয় তাহলে সাফারিংগুলো তুলে ধরতে হবে এবং সেটা মিনিমাইজ করার উপায় তুলে ধরতে হবে। আবার যদি বলে যে ট্রাফিক জ্যাম কেন হয়, তা এর সলিউশন কী, তাহলে কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি, তাই না? তাহলে ট্রাফিক জ্যাম হওয়ার কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে, দেন আপনাকে খুঁজে বের করতে হবে যে এটা কীভাবে সলিউশন করা যেতে পারে। আমরা সবাই তো লিখি দিই গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ, গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস টু মিনিমাইজ দিস। তার মানে হচ্ছে সব দোষ সরকারের ঘাড়ে। এটা কিন্তু পরীক্ষা করা যাবে না। পরীক্ষাতে আপনাকে যখন প্রশ্ন করবে এটা সলিউশন কি, আপনার কাছে যে সলিউশন আছে সেটাই দিতে হবে। প্রপার স্টেপ বলে কোনো স্টেপ নাই, ঠিক আছে? আপনার কাছে কোন স্টেপ আছে সেটা জানাতে হবে। দ্যাটস ওয়াই দিস ইজ এক্সামিনেশন। ওকে, দেন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা যদি ডেসক্রিপটিভ টপিক হয়, এমন কোনো ডেসক্রিপটিভ টপিক দেয় যেটা বর্ণনা দিতে হবে, তাহলে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড লাইক জুলাই রেভলিউশন যদি প্রশ্ন পড়ে জুলাই রেভলিউশন, তাহলে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, স্ট্রাকচার ওভারভিউ। স্ট্রাকচার ওভারভিউ মানে ধরেন আপনি 3টা প্যারাগ্রাফ লিখবেন, বডি প্যারাগ্রাফ, 3টা মেইন প্যারাগ্রাফ থাকে মিনিমাম যে কোনো ধরনের রাইটিংয়ে। বেসিক 3টা আমরা বডি প্যারাগ্রাফ লিখি। বডি প্যারাগ্রাফ আবার কী জিনিস? মূল যে প্যারা থাকে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকে, দেন মূল 3টা প্যারাগ্রাফ থাকে, দেন আমরা একটা কনক্লুশন লিখি। একটা বেসিক ফর্মেটের ক্ষেত্রে অনেক বেশিও লেখা যায়, আপনি 4টা 5টা 6টা আপনার পরীক্ষার যত সময় থাকবে বা যত ওয়ার্ড লিমিট থাকবে সেই অনুযায়ী লিখতে পারেন। বাট বেসিক যদি আপনি 500 ওয়ার্ডসের হয় তাহলে আমরা 3টা বডি প্যারাগ্রাফ লিখি। সেক্ষেত্রে স্ট্রাকচার ওভারভিউ, অর্থাৎ যে 3টা প্যারাগ্রাফ লিখবেন সেই 3টা প্যারাগ্রাফে কোন কোন পয়েন্ট আলাপ করবেন, এই 3টা পয়েন্টকে আপনার এক বাক্যে লিখতে হবে। এটাকে আমরা থিসিস স্টেটমেন্ট বলি। এই থিসিস স্টেটমেন্টের ভেতরেই আপনার স্ট্রাকচার ওভারভিউটা থাকতে হবে, অর্থাৎ আমরা কী কী লিখবো
একবারে বলে দিতে হবে। দেন যদি ডেফিনেশন লাগে কোথাও, যেমন এক সময় পড়তো মোবাইল ফোন, এইম ইন লাইফ ইত্যাদি ইত্যাদি, তাহলে ডেফিনেশন এইম কী জিনিস, লাইফ কী জিনিস, এই নানা ধরনের ডেফিনেশন আপনি দিতে পারেন। যদিও ইন্ট্রোডাকশন লেখার আরও অনেক পদ্ধতি আছে, হুকিং রয়েছে, হুকিং নিয়ে আমরা পরে আলাপ করব। আপাতত আমরা একটা বেসিক ব্যাপারে আলাপ করব। সেই বেসিক ব্যাপারটা কি, সেটা এখানের বিষয়। সেটা হচ্ছে যে আমরা মূলত কীভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে পারি, এটাকে আমরা বলছি ফানেল অ্যাপ্রোচ। এই যে ফানেল অ্যাপ্রোচটা কীরকম, এই এখানে আমরা একটা ফানেল আঁকাতে পারি। ধরেন এটা হচ্ছে ফানেল, অ্যান্ড আস্তে আস্তে আমরা এই যে ফানেলে একটা মাথা থাকে, সেই মাথা থেকে আমাদের ধরেন এখানে আমরা যদি তেল বা পানি কিছু ঢালি, তাহলে এখানে আস্তে 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 এই যে আমরা একটা চিকন পাত্র ঢাললে, সেই চিকন পাত্র যদি আমরা এখানে ধরি, তাহলে তার ভেতরে যেভাবে পানি পড়ে, এরকম আস্তে আস্তে আমাদের ন্যারোয়িং টপিকে আসতে হবে। ধরুন পরীক্ষায় পড়েছি দ্য রোল অফ ওম্যান, দ্য রোল অফ ওম্যান ইন জুলাই রেভলিউশন। পরীক্ষায় ধরেন এরকম একটা প্রশ্ন আমাদের এসেছে, দ্য রোল অফ ওম্যান ইন জুলাই রেভলিউশন। একটু খেয়াল করি যদি আমরা, প্রথমে আমরা বলেছি যে এটা একটা শুরু হবে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে, যে কোনো ধরনের ইন্ট্রোডাকশন, মানে গ্র্যান্ড প্যারেন্টস একটা খুব সাধারণ কথা দিয়ে শুরু হবে। প্রথমে গ্র্যান্ড প্যারেন্টস একটা সাধারণ কথা দিয়ে শুরু হবে, দেন একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ধরেন আপনাকে বললো জুলাই রেভলিউশনে বা জুলাই বিপ্লবে নারীদের ভূমিকা কীরকম ছিল, তাহলে আপনাকে প্রথমে বলতে হবে বিপ্লব কী জিনিস। তাহলে ফার্স্টে আমরা কী পাচ্ছি, যদি আমাদের বিপ্লব নিয়ে কথা বলতে বলে, তাহলে রেভলিউশন নিয়ে আমরা কথা বলবো। দেন আস্তে আস্তে কী হবে, রেভলিউশনটা কি, 2024-এর যে জুলাই রেভলিউশন, সেটার প্রেক্ষাপট কী ছিল, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা ব্যবহার করব। দেন ওখান থেকে নারীরা আসলে কি কি করেছিল, নারীরা কিভাবে বেরিয়ে এসেছিল, সেটার একটা ন্যারোয়িং ফোকাস। তাহলে প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা ছিলাম রেভলিউশনে, দেন আমরা আসলাম কিসে, জুলাই রেভলিউশনে, জুলাই 2024, ঠিক আছে। তারপর আমরা জুলাই থেকে কি আসলাম, নারীতে, ওমেন ইন জুলাই। তারপর আমরা সেই নারীদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা আমরা কি করব, মেনশন করব। স্পেসিফিক থিসিস, অর্থাৎ আমাদের যে মূল প্রশ্ন, সেই মূল প্রশ্নের উত্তর আমরা কি করব, এখানে দিব। দেখেন আমরা মূল প্রশ্নের উত্তর দেব। তাহলে আমরা বলেছি ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন শুরু করব, দেন আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিব, মানে একটা জেনারেল স্টেটমেন্ট থেকে শুরু করব, দেন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, দেন ন্যারোয়িং ফোকাস, দেন স্পেসিফিক। আমাদের যে কোশ্চেনটা করেছে এক্স্যাক্টলি ওই কোশ্চেনের আনসারটা দিতে হবে, আনসার অফ দ্য কোশ্চেন। অর্থাৎ কোশ্চেন বলেছে যে জুলাই যে বিপ্লব আছে, সেই জুলাই বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল। তাহলে আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। তাহলে আমরা শুরু করব প্রথমে কি দিয়ে, বিপ্লব দিয়ে, দেন আমরা জুলাই বিপ্লব নিয়ে কথা বলবো, দেন নারীদের ভূমিকা নিয়ে কথা বলবো, তারপর জুলাই বিপ্লবে নারীদের ভূমিকা নিয়ে কথা বলবো। বুঝতে পেরেছি? তাহলে কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে হয় আমি একটু সহজ করার চেষ্টা করেছি। এটা নানা পদ্ধতি আছে, সেগুলো নিয়ে ভবিষ্যতে কখনো আলাপ করবো, অথবা আমাদের রাইটিং ব্যাচের ক্লাসে হয়তো আলাপ হবে, কিন্তু আমি বেসিক একটা ব্যাপারে এখানে আলাপ করছি। দেখেন আমরা তাহলে শুরু করলাম রেভলিউশন দিয়ে। Throughout history, revolutions have shaped the course of nations. তাহলে আমরা প্রথমে রেভলিউশন দিয়ে শুরু করছি। Then one of the most significant events in recent Bangladeshi history is the July Revolution of 2024. ওকে, তাহলে আমরা এবার জুলাই রেভলিউশনে চলে এসেছি। এইবার দেখবেন আমরা নারীতে চলে আসব। Women played a crucial role in this movement. How? They can participating in protests and organizing communities. তাহলে আমরা ওমেনদের বা নারীদের যে ভূমিকা সেটা এখানে মেনশন করলাম। এবার আমাদের জুলাই রেভলিউশনের আমাদের যে মূল প্রশ্ন, মূল রোল কি ছিল, সেই মূল জায়গাটা আমরা আলোচনা করব। মূল কন্ট্রিবিউশনটা কি ছিল, দ্য কোশ্চেন। বাট ইট ওয়াজ নট অনলি দেয়ার পার্টিসিপেশন। তাহলে ফার্স্ট কন্ট্রিবিউশন হচ্ছে দেয়ার পার্টিসিপেশন, অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট দেয়ার লিডারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং that transformed the revolution's outcome and Bangladeshi society's gender dynamics. দেখেন আমি এখানে খুব ছোট করে বলছি, এই যে স্পেসিফিক থিসিসটা হচ্ছে এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পেসিফিক থিসিস, অর্থাৎ আমাদের যে মূল প্রশ্ন ঠিক সেই প্রশ্নের উত্তরটা দেয়। এখন এখানে আমরা কোন স্টাইলে এই উত্তরটা জেনারেট করেছি, এই উত্তরটা জেনারেট করার স্টাইলটা হচ্ছে ফার্স্টে আপনি যে প্যারাগ্রাফটা লিখবেন, প্রথম যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা কীভাবে লিখতে হবে, সেই প্যারাগ্রাফটা লিখতে হবে এই ওম্যানদের পার্টিসিপেশনটা নিয়ে। দ্বিতীয় যে প্যারাগ্রাফটা হবে তাদের লিডারশিপ নিয়ে, অ্যান্ড তৃতীয় যে প্যারাগ্রাফটা হবে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, তারা কীভাবে কোন স্ট্র্যাটেজি প্রয়োগ করেছে। এই যে তিনটা পয়েন্ট আমি বলেছি যে মিনিমাম তিনটা বডি প্যারাগ্রাফ থাকে, এটা হচ্ছে স্ট্রাকচারাল ওভারভিউ।
অর্থাৎ আমরা মূল যে 3টা পয়েন্ট আলোচনা করব সেই মূল 3টা পয়েন্ট আমাদের স্পেসিফিক যে থিসিস থাকবে সেটার ভেতরে থাকতে হবে। এভাবেই আমরা একটা প্রপার ইন্ট্রোডাকশন লিখতে পারি। তাহলে এত সময় আমরা যেটা শিখলাম, আমরা একটু দূর থেকে শুরু করব, দেন আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিব, দেন আমরা একটু ন্যারো হব, দেন আমরা স্পেসিফিক থিসিসে ফিরে আসব, এবং সেই স্পেসিফিক থিসিসে কি থাকবে, মূল যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট আনসার থাকবে। যেভাবে আমরা পয়েন্ট 1 2 3 এভাবে করি, ওই পয়েন্টের আনসারগুলো এখানে একটা বাক্যের ভিতরে লিখতে হবে, এবং এই বাক্যটাকে বলা হয় মূল বাক্য বা থিসিস স্টেটমেন্ট। আপনারা যারা বিসিএস এর বাইরেও যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন বা যাদের অ্যাডভান্স রাইটিং রয়েছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আইএলসের জন্য যে কোনো ধরনের এক্সামের জন্য ইন্টারন্যাশনাল এই সেম ফরম্যাট ফলো করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।